হ্যালো। হ্যালো। জি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আপু, আমি ৩-৪টা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি। জি। আমার প্রথম সমস্যা হলো আমার আপনি ১০ কি একটু বছরের। টিভির সাউন্ডটা কমিয়ে দেবেন, একদম জিরো করে দেবেন? ঠিক আছে, ঠিক আছে আন্টি। জি। হয়েছে? জি, আচ্ছা। শুনছি আমরা, বলেন। আমার ছেলের বয়স এখন ২৪ বছর প্লাস। হুম। আর ও মারা গেছে ৯ বছর ৭ মাস ৬ দিনে। তো ও যখন অসুস্থই হয়েছিল, ব্রেনের সমস্যা। তো আমরা অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু ভালো করতে পারি নাই। তো ও চলে যাওয়ার পর থেকেই আমার মানসিক যে সমস্যাটা হয়েছে। রাতে ঘুম হয় না, একদম ঘুমাতে পারতাম না, সারাদিন চিৎকার করে কাঁদতাম। এরকম ২-৩ বছর মানে চলছে একটানা এই কান্না। তারপর আমি নিউরোলজি ডাক্তার দেখাই, তো উনি আমাকে সিস্টিন, ওষুধের নাম না বলি, হ্যাঁ ওষুধের নাম বলার দরকার নেই। জি। ঠিক জি। আছে। তো আমি নিউরোলজি ডাক্তার দেখাই, তো উনি আমাকে কিছু ওষুধ দেয় ঘুমানোর জন্য। তো ওষুধ খেয়ে খেয়ে ঘুমায় থাকি। ঘুমান থেকে উঠতে উঠতে রাতে খাই, উঠি দেখা যায় ১২টা, ১টা, ২টা, ৩টা। ওঠার পর আবার ছেলের কথা মনে পড়ছে। এরকম করতে করতে দিন চলছে। তো কেটে গেল ফোনটা, মনে হয় কেটে গেল। আপনি কি আরেকবার একটু চেষ্টা করবেন? আমরা শুনছি। এবং এই অবকাশে জানিয়ে রাখি যে আমরা সত্যি দুঃখিত, এটা আপনার জীবনে একটা অনেক বড় ক্ষতির ঘটনা। কারণ ২৪ বছরের সন্তান হারানো, এবং আপনি একদম দিনক্ষণ স্থির করে বলছেন। আমরা অপেক্ষা করছি, যদি পাই আমরা একটু আলাপে আসি। জি, শুরু করেন, অসুবিধা নেই। আচ্ছা, যেটা আসলে উনি কয়েকটা প্রশ্ন করবেন বলছিলেন। তো উনি মানে যে অবস্থাটা উনি বলছিলেন যে এই যে ছেলের যে ব্যাপারটা, এটা তো খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার, এবং উনি ঘুমাতে পারছিলেন না, কান্না করছেন। আমরা আসলে বুঝতে পারছি না যে এখনো এটা চলছে কিনা। উনি বলছিলেন 2 বছর পর্যন্ত হচ্ছে এই অবস্থাটা উনি ফোনে চলছে। কানেক্টেড হয়েছেন। আচ্ছা, আমরা আবার একটু শুনলে শুনি। ভালো হবে। হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আপা। আমার এখন মেইন প্রবলেম হলো আমি রাতে কোনোভাবে ঘুমাতে পারি না। জি আপা। আর মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনার প্রশ্নটা কি এটাই আপা, যে আপনি ঘুমোতে পারছেন না? এটা হ্যালো। আরেকটা 10টা টিউমার। আপা, কথাটা শুনতে পাইনি। আপনি কি বললেন টিউমার কিছু? সিস্ট জাতীয় ব্রেস্টে, 2টা ব্রেস্টেই। আচ্ছা আপা, সেটার জন্য আপনি সার্জারির কোনো বিশেষজ্ঞের সাথে আলাপ করবেন। এখানে শুধু মানসিক জায়গাটা যদি বলেন, আমাদের বিশেষজ্ঞরা আছেন, ওনারা আলাপ করবেন। মানসিক সমস্যাই হলো আমি রাতের বেলা ঘুমালে খুব ভয়ঙ্কর টাইপের স্বপ্ন দেখি, খুব ভয় পাই। যতটুকু ঘুমাই প্রচন্ড ভয় পাই, ভয়ের স্বপ্ন দেখি। আর যতটুকু ঘুমাই আর কি। আর মেইনলি সারা রাত আমি বসা, আমার কোনো ঘুম নাই। ওষুধের ঘুম খাওয়ার পরও ঘুম আসে না। এখন আমি কি করব? জি, আপনার কি ছেলে মেয়ে আছে আপা আরো? আমার একটা মেয়ে আছে, ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, আপনি কি আপা একটু ফোনের সাউন্ডটা যদি, মানে টিভির সাউন্ডটা কমান, একটু প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ। জি। আপনার, জি, আপনার আপনি কি কোনো কাজ করেন নাকি বাসাতেই থাকছেন? না, বাসাতেই থাকি। আচ্ছা, আমি একটু আপা জিজ্ঞেস করি আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা দেখবেন আপনার যদি। ঠিক আছে। আচ্ছা, আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? আমার ছেলে চলে যাওয়ার পর থেকে। আচ্ছা, মানে প্রায় 14 বছর। 14 বছর। আচ্ছা, তো অনেক সময়।
আপনি কিছু জিজ্ঞেস করবেন? আপনি কি এই ডাক্তারের পরামর্শ নেওয়া ছাড়া কখনো কি কাউন্সেলিং এ গিয়েছেন? জি। আচ্ছা, কতদিন আগে? 3-4 মাস আগেও গিয়েছিলাম। আচ্ছা, তো কাউন্সেলিং করলে আপনি কি ফিল করেন যে কোনো চেঞ্জ হয়, কোনো পরিবর্তন লক্ষ্য করেন? কোনো চেঞ্জই হয় না, বরং কাউন্সেলিং করার জন্য আমি ব্যাংককেও গিয়েছি, দিল্লিতেও গিয়েছি, কিন্তু আমি কোনো লাভ হচ্ছে না আমার। আচ্ছা, বাংলাদেশে কখনো করেননি আপনি? হ্যাঁ, বাংলাদেশে করেছি, স্কয়ার হসপিটালে। আচ্ছা, তো আপনি কি ধারাবাহিকভাবে কিছু সেশন নিয়েছেন নাকি মানে মাঝে মাঝে নিয়েছেন? না, ধারাবাহিকভাবে নিয়েছি অ্যাপোলো হসপিটালে। আচ্ছা, কিন্তু কোনো পরিবর্তন দেখছেন না? না, আমার ঘুমটা কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারছি না, মানে ঘুমাতে পারি না। আর ঘুমালেও ওই ঘুমার সময়টুকুনি ভয়ের স্বপ্ন কিছু দেখি, ঘুম ভেঙে যায়। আপনি আর কোনো, এটা ছাড়া কি অন্য কোনো রোগ আছে আপনার? জি, আমার রোগ আছে, আমার ব্রেস্টে টিউমার আছে, আমার কোলাইটিসের সমস্যা আছে, আমার থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে। আপনার থাইরয়েড, ডায়াবেটিস এগুলো নিয়ন্ত্রণে আছে? ওষুধ খাচ্ছেন এগুলোর? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্নটা হচ্ছে আপনি ঘুমোতে পারছেন না। 9 বছর 6 মাস 7 দিন আগে আপনার ছেলে মারা গেছে, ছেলের বয়স 24 ছিল। আপনি এখন জানতে চাচ্ছেন যে কি করবেন। আমরা একটু আলাপ করি অতিথিদের সাথে। আপনার লাস্ট একটা প্রশ্ন আমি একটু করি ওনাকে। আপনি রাতে যখন ঘুম হচ্ছে না তখন কি করেন? তখন আমি বেশিরভাগ তাহাজ্জুদ নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, বসে থাকি। আমার একটা পার্সিয়ান বিড়াল আছে, বিড়ালকে নিয়ে খেলা করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপা, আপনার প্রতি অসংখ্য ভালোবাসা থাকলো। কঠিন একটা সময় পার করছেন, শুধু এটুকু বলতে পারি ছেলেটাকে কখনোই ভুলতে পারি না। জি জি আপা, এটা কখনো ভোলার কথাও না। আমাদের পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা থাকলো আপা। সহানুভূতি শব্দটা খুব ক্লিশে, সেটা বলতে চাই না। আপনি একটু শুনেন, আমাদের অতিথিরা আলোচনা করছেন। জি ভাই, আপনি যদি একটু শুরু করেন। যেটা দেখা যাচ্ছে ওনার কথায়, সেটা হচ্ছে যে উনি একটা লং ডিউরেশন উনি ইনসোমনিয়াতে ভুগছেন বা নিদ্রাহীনতায় ঘুমের সমস্যায় ভুগছেন, এবং এটার জন্য উনি কাউন্সিলিং এবং নিউরোলজিস্টকে দেখিয়েছেন। যদিও নিউরোলজিস্ট আসলে ঘুমের সাথে জড়িত না। আমাদের দেশে একটা ধারণা আছে যে ব্রেইনের কোনো সমস্যা হলে নিউরোলজিস্টকে দেখাই। তো আসলে নিউরোলজিস্টের যে ব্যাপারটা থাকে, যেমন ওনার এই সমস্যাটার সাথে ওনার স্ট্রেস যেমন জড়িত, এবং একইভাবে ওনার যে শোক, আমাদের যে শোককালীন যে কতগুলো পর্ব থাকে, সেই পর্বগুলো এটার সাথে জড়িত। তো যেটার সাথে একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট ইনভলভ থাকেন, নিউরোলজিস্ট আসলে এইভাবে জানেন না। তো সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি কাউন্সিলিং নিয়েছেন, এবং ওনার কথা থেকে আরেকটু যেটা বুঝতে পারলাম যে উনি বাইরেও কাউন্সিলিং নিয়েছেন। তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানে বাইরে মানে কাউন্সিলিংয়ের সাথে ভাষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে যে সহমর্মিতার যে বিষয়টা থাকে, সেটা অনেক সময় ভাষাগত দূরত্বের জন্য বোঝা যায় না। এবং একজন অন্য ভাষাভাষীর মানুষ যখন কাউন্সিলিং করেন, উনি আসলে ওইভাবে ওই বিষয়গুলোকে ধরতে পেরেছেন কিনা এবং সেভাবে রিপ্লাই দিতে পেরেছেন কিনা, সেই ব্যাপারটা প্রশ্ন থেকে গেল। সাংস্কৃতিগত, হ্যাঁ, কালচারাল যেটা। তো যেটা হয় যে আমাদের দেশে যে চেষ্টাটা করা হয়েছিল, সেক্ষেত্রে আমার পরামর্শ যেটা, যে উনি যদি আমাদের দেশের মধ্যেই হতেই পারে, মানে একজন, এটা তো আসলে কাউন্সিলিং এর বিষয়টা পার্সন টু পার্সন ভেরি করে। নলেজ যেমন একটা বিষয়, স্কিল যেমন একটা বিষয়, সেই সাথে ওই পার্সনের যে দক্ষতা এবং তার যে মানে সে যে কেসটাকে কিভাবে কনসেপচুয়ালাইজ করলো, মানে সে কেসটাকে কিভাবে নিতে পারলেন, হ্যাঁ, তার উপরে কিন্তু কাউন্সিলিং এর অনেকটাই ফলাফল আসে। আর ঘুম সংক্রান্ত সাধারণ যে আমরা তথ্যগুলো দিই বা যে পরামর্শগুলো দিয়ে থাকি, সেগুলো আশা করি যে উনি পেয়েছেন। তো সেখান থেকে যে যেমন আমরা মানে ঘুমের সময়টাকে কিভাবে নির্ধারিত করব, আমরা সার্কাডিয়ান যে রিদমটাকে কিভাবে এই করব, অন্য সময় আমি ঘুমাবো না, বা আমি রাতেই ঘুমের জন্য একটা সুনির্দিষ্ট টাইম রাখবো, ওঠার একটা সময় রাখবো, এই কাজগুলো আমার মনে হয় যে এগুলো যেহেতু কাউন্সিলিং উনি যে জায়গাটা বললেন, সেখানে এগুলো সবগুলো স্টেপই হয়তো ওনাকে জানানো হয়েছে।
তো সেই ক্ষেত্রে আমার যে এই কাউন্সিলিংটা ওনাকে লাগবে। আর এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে ঘুমের, আমরা সারফেসে দেখতে পাচ্ছি ঘুমের সমস্যা, কিন্তু ইন ডেপথে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি শোকের সমস্যা। তো এই দুইটাকে মানে মানে কভার করা এবং তার সাথে নিজের যত্নের যে বিষয়টা চলে আসে, যে যেমন আমি মনে রাখবো, কতটুকু মনে রাখবো, আমি ভুলে গেলে কেন ভুলে যাব, বা কি দরকার আমার ভুলে যাওয়ার। ঠিক আছে, আমাদের প্রত্যেকের জীবনের একটা নিজস্ব মানে আছে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে, যেটাকে আমরা মিনিং অফ লাইফ বলি, এবং এটা একটা মানে বড় ধরনের একটা গবেষণা থেকে এটা চলে আসছে। সেই মিনিংটা নিয়ে কাজ করার একটা ব্যাপার থাকে, যে উনি এখন জীবনটাকে কিভাবে দেখছেন। তো এই বিষয়গুলোতে যখন উনি একটা, যেটা আপা বললেন যে আমাদের নিজের যত্নের ক্ষেত্রে নিজের আবেগ, নিজের চিন্তা ভাবনা এবং নিজের আচার আচরণ সবগুলো ব্যাপারকেই কিন্তু প্রভাবিত করে। তো সেই ক্ষেত্রে আমি আমার আবেগটাকে কিভাবে নিব, আমি কোন মিনিং এ ব্যাপারটাকে আবার, যেটা উনি বলেন যে উনি ভুলতে পারতেছেন না, উনি এই শোকটা কাটায় উঠতে পারতেছেন না, সেক্ষেত্রে ওনার মিনিং অফ লাইফটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, বা উনি কিভাবে চেঞ্জ করার চিন্তা করতেছেন, এই বিষয়গুলাই কিন্তু কাউন্সিলিং এ চলে আসবে। তো আমার মনে করি যে এটা মানে আরো, আর এটা আসলে খুব অল্প কাউন্সিলিং এ হবে না। এটা অল্প সেশন, একটা দুইটা সেশন, তিনটা সেশন, তারপর যদি আমি অন্য জায়গায় চলে যাই, তার মানে বোঝা যাচ্ছে যে উনি একটা আশা করছিলেন কিছু, সেটা না পেয়ে উনি চলে গেলেন, কিন্তু তখন কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেল ট্রিটমেন্টটা। তো মানে আমি মনে করি যে আবার বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যে পরিবেশ, এখানে যদি উনি ট্রিটমেন্টটা আবার নেন এবং একজন সাইকিয়াট্রিস্ট এবং কাউন্সিলিং এর সহযোগিতায় যদি উনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন, তাহলে উনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে উনি, যেটা আমরা বলি যে গ্রিফ অ্যান্ড বিরিফমেন্ট, শোক এবং শোক সন্তপ্ত মৃত্যু পরবর্তী, এটা যেটাকে আমরা কমপ্লিকেটেড গ্রিফে ঢুকে যাচ্ছেন, অলরেডি ঢুকে গেছেন, এটা প্রলং গ্রিফ রিঅ্যাকশন, প্রলং গ্রিফ এবং দীর্ঘমেয়াদী একটা দুঃখ বেদনায় শোকে, এবং উনি একদম দিন হিসাব 9 বছর 6 মাস 7 দিন, যেটা শোক জটিলতা, যেটা দীর্ঘমেয়াদী, সেটাতেই উনি ভুগছেন, সেটাতেই ঢুকে গেছেন, এবং এর সাথে বিষণ্ণতাও দেখা দিয়েছে, ঘুমের সমস্যাও দেখা দিয়েছে। এখন এই সবগুলো বিষয় নিয়ে আসলে কাজ করতে হবে। হ্যাঁ, একই সুতোয় না গাঁথলে, এবং ওই যে যেটা আমরা বলি যে এলিজাবেথ কুবলার-রসের যেটা ছিল যে প্রথমে অস্বীকৃতি, তারপরে হচ্ছে রাগ, কেন আমার সাথে বার্গেনিং, এই জায়গাগুলো অস্বীকারের জায়গাটা কিন্তু এখনো প্রবণতাটা এবং মেনে নিতে পারছেন না, আমার সাথে কেন মানাবারও বিষয় না, থেরাপির মধ্যে থেকে আস্তে আস্তে এই ওভারকাম গুলো হবে। এবং সেটা আপনি খুব চমৎকার বললেন যে সেটা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে বাংলাদেশের মানুষকে দিয়েই এই ভাষাতেই করতে হবে, এই ভাষাতেই, অন্য ভাষাতে আসলে এটা মানে হার্ট টাচ করবে না। হ্যাঁ, এবং সেই জন্য একজন সাইকিয়াট্রিস্ট এবং কাউন্সিলিং টিমের মাধ্যমে যদি টিম ওয়ার্কটা দরকার, এবং এটা দীর্ঘমেয়াদী করতে পারবেন। জি আপা, আমি চলেই আসছে, আমি একটা জায়গায় একটুখানি সচেতন করতে চাইবো, সেটা হচ্ছে উনি বলছিলেন যে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। এই যে চিন্তাটা যে আমি ভুলতে চাই, এটা কিন্তু নিজের মধ্যে এক ধরনের যুদ্ধ তৈরি করে। আমার খুবই বাস্তব জায়গা থেকে হচ্ছে যে আমার সন্তান, সে আমার সামনে নাই, তার মৃত্যুজনিত কারণে আমার কষ্ট হবে, এটাই স্বাভাবিক। সেটাকে আবার আমি যখন ভুলতে চাই, তখন কিন্তু আমার যে ন্যাচারাল ইমোশনটা, স্বাভাবিকভাবে আমার যে অনুভূতিটা হচ্ছে, সেই অনুভূতিটাকে আমি আসলে অস্বীকার করতে চাইছি। তো এটা একটা দ্বন্দ্ব তৈরি করে, একটা যুদ্ধ তৈরি করে, আমার চিন্তার সাথে আমার অনুভূতির একটা দ্বন্দ্ব তৈরি করছে। তো এখানে একটা মূল কাজ কিন্তু যে হ্যাঁ, আমার এই কষ্ট হওয়াটাই স্বাভাবিক, এবং যখন আমার মনে পড়ছে আমি কষ্ট পাচ্ছি, ওই জায়গাটায় নিজেকে একটুখানি স্বস্তি দিয়ে, নিজেকে একটু নিজের অনুভূতির জন্য একটু সাথে থেকে সহযোগিতা করে, সহমর্মী হয়ে, তারপরে আমি আবার অন্য একটা কিছুতে নিজেকে এনগেজ করছি। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু অনেকখানি হেল্প করে। তাছাড়া যেটা হয় যে আমরা ওই যুদ্ধের মধ্যেই থাকি, আমি আসলে ওই জায়গাটা থেকে আর বের হতে পারছি না, অন্য কিছুতে নিজেকে এনগেজ করতে পারছি না। এটা একটু যদি উনি সচেতনভাবে দেখেন। আর এটা হচ্ছে যে ভাইয়া যেটা বলছিলেন যে আসলে কাউন্সেলিং এ গেলে এই বিষয়টা আরো ইনডেপথ কাজ করবে তখন, তবে এইখানে সচেতনতাটা আমার কাছে মনে হয় ওনার জন্য দরকার। আবার
অনেক সময় হয় কি যে এই যে এত লম্বা সময় নিজের ভেতরে কিন্তু একটা অপরাধবোধও থাকে যে আমি হাসছি, আমি গল্প করছি, আমার বাচ্চাটা নেই। ওটাও কিন্তু যে কতটুকু অপরাধবোধ, আমি অতীতকে আঁকড়ে বসে ধরে আছি, কারণ জীবন তো চলতেই হবে। এবং ওই জায়গাটাই কিন্তু আসলে যে মিনিং অফ লাইফ যে থিওরিটা যে জায়গাটা আপনি বলছিলেন, ফ্রাঙ্কেলের, কারণ ওনাকে কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে ওনার ফ্যামিলি উনি হারাইছেন এবং সেখান থেকে এই থিওরিটা চলে আসছে। তো এই মিনিংটা যেটা, এই মিনিংটাকে চেঞ্জ করতে গেলে মানে আগে ওনাকে জানতে হবে, ওনাকে ফিল করতে হবে, তারপর ওনার কাছাকাছি কোনো মিনিং যেটাতে উনি করতে পারেন সেই জায়গাটা হয়তো ওনাকে সামনে নিয়ে আসা যেতে পারে। তো এটা আসলে কয়েকটা দীর্ঘমেয়াদী সেশন লাগবেই। হ্যাঁ, এবং এটা শুধু যে এখন মানসিক স্বাস্থ্যের সমস্যা সেটা না, এটা কিন্তু অনেকটা আধ্যাত্মিক সংকটের মতো, স্পিরিচুয়াল একটা এক্সিস্টেন্সিয়াল একটা অস্তিত্বের সংকটে পড়ছে।